বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প পল্লব হালদারের ভয়। পল্লব হালদারের জন্ম 1970 সালে কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। কর্মসূত্রে দেশে ও বিদেশে বিভিন্ন শহরে থাকলেও বর্তমানে তিনি পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগসের অধিবাসী। পেশায় রসায়ন প্রযুক্তিবিদ ও একটি বহুজাতিক সংস্থায় চাকুরিরত হলেও তাঁর ঝোঁক ফটোগ্রাফিতে এবং ভালোবাসেন লেখালেখি করতে। তাঁর লেখা গল্প সাধারণত হয় মনস্তত্ত্ব, বিজ্ঞান এবং যুক্তি নির্ভর। আজকের গল্প ভয় প্রথম প্রকাশিত হয় 2019 সালে কলকাতা বইমেলায় ভৌতিক ও রোমাঞ্চকর গল্প সংকলন সেরা ভূতান্বেষীতে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ভয়। অর্কর সাথে আমার পরিচয় এই পুজো প্যান্ডেলেই। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে এই লেগসে, নাইজেরিয়ার সব থেকে বড় শহর লেগস। সত্যি কথা বলতে কি, লেগসের এই বঙ্গীয় পরিষদ না থাকলে কিছুদিনের মধ্যেই হাঁপিয়ে উঠতাম এই বিদেশ বিভুঁইয়ে। যতই হোক, বাঙালিদের কাছে দুর্গাপুজোর টানই আলাদা। তবে কলকাতার পুজোর বিন্দুমাত্র অভাব বোধ করিনি বোধহয় শুধুমাত্র এই বাঙালি পরিবেশটার জন্য। গত বছর অষ্টমীর দিন অনেকের সাথে আলাপ হলো এই প্যান্ডেলে। তবে তাদের সবার মধ্যে যাকে আমার সবচেয়ে বেশি মনে ধরল তিনি হলেন অর্ক সেন। পেশায় ডাক্তার, লেগসের একটা নামী হাসপাতালের কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। স্লিম, লম্বা, শানিত চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, চোখে একটি কালো ফ্রেমের চশমা। বয়স মনে হয় 40 ঊর্ধ্বই হবে। ভদ্রলোক লেগসে এসেছেন তাও প্রায় বছর 3 হয়ে গেল। একাই থাকেন। বছর 5 হলো স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। তবে এই ব্যাপারটা আমি অনেক পরে জানতে পেরেছি ওর কাছ থেকেই। ওর সাথে আলাপ আর ওনাকে মনে ধরার কারণটা এইবার বলছি। পুজো প্যান্ডেলে আলাপ হওয়ার কিছুক্ষণ বাদেই ভদ্রলোক আমাকে বললেন, চলুন চা খাওয়া যাক। চা হলো আমার ফেভারিট পানীয়, আর অনেকক্ষণ থেকেই মনটা একটু চা চা করছিল। তাই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে বিন্দুমাত্র দ্বিধা করলাম না। প্যান্ডেলের খুব কাছাকাছি একটা হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই বসা হলো। পারিবারিক কথা দিয়ে আলাপ শুরু। একটু আলাপ এগোনোর পরেই হঠাৎ অর্ক গম্ভীর মুখে আমাকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, রাতে ভালো ঘুম হচ্ছে না? কি করে বুঝলেন? আপনার চোখের তলার কালি আর পরিশ্রান্ত মুখ তার প্রমাণ দিচ্ছে। কথা বলতে বলতে আপনি বেশ কয়েকবার হাই তুললেন, বেশ কয়েকবার অন্যমনস্কও হয়ে গেলেন। তাছাড়া ডিপ্রেশন, অ্যাংজাইটি আর কিঞ্চিত ইরিটেশনের যে লক্ষণগুলো টিপিক্যাল ইনসমনিয়া পেশেন্টদের মধ্যে থেকে থাকে, সেগুলো সবকটাই লক্ষ্য করছি আপনার মধ্যে। ইমপ্রেসিভ। আপনি ঠিকই ধরেছেন। অ্যাকচুয়ালি কয়েক রাত ধরে একটা বিশ্রী স্বপ্ন দেখছি। একই স্বপ্ন বারবার, আর যতবারই স্বপ্নটা দেখছি ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আর ঘুম আসছে না। স্বপ্নটা কিরকম জানতে পারি? অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে। আসলে প্রতিদিন ভোর রাত্রে দেখছি আমি যেন একটা এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছি। ম্যাথস কোয়েশ্চেন পেপার দেখে মনে হচ্ছে আমি সব পারবো, কিন্তু একটাও পারছি না। একটা হতাশা, ছটফটে ভাব যেন গিলে খেতে আসছে। আচ্ছা ভাবুন তো, সেই কবে স্কুল জীবন ছেড়ে এসেছি, কিন্তু এখনো কেন এই স্বপ্ন দেখব? আমি ঘেমে উঠি, ঘুম ভেঙে যায়, তারপর কিরকম একটা ভয় আর অতৃপ্তি পেয়ে বসে আমায়, আর ঘুম আসে না। আগে কখনো এই স্বপ্ন দেখেছেন? দেখতাম, ছোটবেলায় দেখতাম, প্রায়ই দেখতাম। ম্যাথসে কেমন ছিলেন? ভালোই ছিলাম। সেটাই স্বাভাবিক। আসলে অনেক ভালো ভালো ছেলেমেয়েরাও এই স্বপ্ন দেখে থাকে, কারণ ফেলিয়ার হওয়ার দুঃস্বপ্ন তাদের তাড়া করে বেড়ায়। এমনও হতে পারে যে এই ভয়টাই তাদের ভালো রেজাল্টের কারণ। সে না হয় বুঝলাম, ছাত্র জীবনে এর প্রভাব থাকতে পারে, কিন্তু এখন কেন দেখি বলুন তো? ফ্রয়েড পড়েছেন? না।
স্বপ্নতত্ত্বের ওপর ওর অনেক গবেষণা আছে। তা আমাদের মনকে উনি 3টে ভাগে ভাগ করেছেন: আনকনশিয়াস, কনশিয়াস আর সাবকনশিয়াস। আমাদের ঘুম এই 3টে স্তরের মধ্যে দিয়েই যায়। ঘুমের শুরুর দিকে আর শেষের দিকে আমরা সাবকনশিয়াস বা অবচেতন মনে থাকি। আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমরা আনকনশিয়াস স্টেটে চলে যাই। স্বপ্ন দেখতে সাহায্য করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। তবে সব কিছুই যে উনি ঠিক ব্যাখ্যা করেছেন তা আমার মনে হয় না। যেমন উনি বলেছেন যে স্বপ্ন কখনো রঙিন হতে পারে না। যেসব চরিত্র ও প্রেক্ষাপট আমরা দেখি তা ফ্রয়েডের মতে সাদা কালো। আমার তো মনে হয় স্বপ্ন রঙিন। কি বলেন? আমারও তাই মনে হয়, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না যে আচ্ছা, আপনি কি রিসেন্টলি কোনো অফিসের ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন? এই যেমন ধরুন প্রমোশন, জব সিকিউরিটির অভাব বা বসের সঙ্গে ঝামেলা বা এরকম কিছু? ঠিকই ধরেছেন। আসলে কয়েকদিন আগেই বসের সাথে একটু ঝামেলা হয়ে গেছে। সারা বছর খাটলাম, কিন্তু অ্যাপ্রেজাল রেটিং ভালো দেয়নি। সেই নিয়ে বেশ একটু ঝামেলাই হয়ে গেছে বসের সাথে, বলতে পারেন। আমাদের মন বড় অদ্ভুত, জানেন তো। কত রহস্য যে লুকিয়ে আছে এই মনের ভেতরে তা বোধহয় কারোরই জানা নেই। না, আমরা মনে করি যে আমাদের ছোটবেলার স্মৃতি আমরা সব ভুলে গেছি, কিন্তু এই সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতা অসীম। কত জিবি বা টিবি যে সে সেভ করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। কোথায়, কবে, কোন কবর থেকে যে পুরনো স্মৃতি তুলে ধরবে এই সাবকনশিয়াস মাইন্ড তা কেউ জানে না। মানে বলতে চাইছেন আমার ছোটবেলার পরীক্ষা ভীতি বর্তমানে চাকরি সংক্রান্ত ঝামেলার মাধ্যমে ফিরে এসেছে? ঠিক তাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কথা বলতে বলতে রাত 11:30 বেজে গেছে। বললাম, আমাকে আবার ভিআই ফিরতে হবে নিজেকে ড্রাইভ করে, অনেকটা পথ। আজ উঠি। তবে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। যোগাযোগ রাখবেন। সেই যোগাযোগটা যে আমাদের মধ্যে এতটাই বন্ধুত্ব স্থাপন করবে তা জানা ছিল না। সত্যি বলতে কি, অর্কর ওই অপরিসীম পর্যবেক্ষণ ক্ষমতা আর সায়েন্টিফিক অ্যানালিসিস আমার মনে দাগ কেটে গিয়েছিল। এরপরে আমরা বহুবার দেখা করেছি একে অপরের সাথে, কখনো আমার বাড়িতে, কখনো অর্কর বাড়িতে, কখনো বা কোনো কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়ে। আমাদের মধ্যে সম্পর্কটা আপনি ছাড়িয়ে তুমিতে আসতে খুব বেশি দিন লাগেনি। এরপর মাস 6 কেটে গেছে। গত মাস 2 মধ্যে অর্কর সাথে আমার দেখা হয়নি, তবে মাঝে ফোনে কথা হয়েছে। আমিও অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কদিন ধরে দেখছি আমাদের অফিস অ্যাটেন্ডেন্টটা খুব মনমরা হয়ে থাকে। জল চাইলে মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, আপন মনে সারাক্ষণ আকাশ দেখে, সব সময় কেমন যেন অন্যমনস্ক। অথচ এই ছেলেটিকে আমি গত 2 বছর ধরে দেখছি, খুব হাসি খুশি আর প্রাঞ্জল ছেলেটি। তো একদিন অফিস অ্যাটেন্ডেন্টটিকে ডেকে জিজ্ঞেস করেই ফেললাম, জেগে, এই তোমার কি হয়েছে বলো তো? বেশ কিছুদিন দেখছি তুমি অন্যমনস্ক হয়ে থাকো, কাজে মন নেই, কিছু চাইলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকো। কি হয়েছে, ব্যাপারটা কি? জেগেডে বলল, ও কিছু নয়। পরিষ্কার বুঝতে পারলাম জেগেডে আমার কাছে কিছু এড়িয়ে গেল। আরও কিছুদিন কেটে গেল। লক্ষ্য করলাম জেগেডের অন্যমনস্কতা যেন বেড়েই চলেছে। কেমন সুন্দর হাসি খুশি ছেলেটি যেন ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে। একদিন লাঞ্চের সময় জেগেডেকে আমার কাছে ডাকলাম। বললাম, আচ্ছা জেগেডে, বস হিসেবে আমি কেমন? জেগেডে আমায় ওগা বলে ডাকে। নাইজেরিয়ায় ওগা মানে বস। জেগেডে বলল, ওগা, আপনার মতো বস পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বিশ্বাস করুন, আমার কর্মজীবনে আপনার মতো এত ভালো মানুষ কখনো দেখিনি। মিথ্যে কথা বলো না। আমি দিব্যি খেয়ে বলছি, আপনার মতো ভালো মানুষ হয় না। মিথ্যে কথা। বহুদিন ধরেই দেখছি তুমি অন্যমনস্ক। কই, তুমি তো আমার সাথে তোমার প্রবলেম শেয়ারই করছো না। এইটা তোমার আমার উপর আস্থার নমুনা? কিছুক্ষণ চুপ করে থেকে জেগেডে শিশুর মতো কেঁদে ফেলল। তারপর শান্ত গলায় বলল, ওগা, আমি যেটা বলবো আপনি বিশ্বাস করবেন? করবো, নিশ্চয়ই করবো জেগেডে। তোমার প্রবলেম আমাকে খুলে জানাও।
এমনও তো হতে পারে যে আমি তোমার সমস্যা সমাধানে সাহায্য করতে পারি। এরপর জেগেটে যেটা বলল তার মর্মার্থ হলো এই: ইবাদানে জেগেটের পৈতৃক বাড়ি। বিয়ে হয়েছে বছর 4 আগে সোলার সাথে। 1 বছর আগে তাদের একটি ছেলে হয়, কিন্তু জন্মের 10 দিনের মাথায় সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে দেখানো হয়ে থাকে, কিন্তু সেরে ওঠার 3 দিনের মাথায় তাকে গলা টিপে মেরে ফেলা হয়। এই অবধি শোনার পর আমি কৌতূহল সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, মাই গশ, সে কি? সে তো একটা ছোট্ট শিশু, তাকে কে মেরে ফেলল? সোলা। আমি চমকে উঠলাম। সোলা তোমার বউ? সে কি করে সম্ভব? ও স্বাভাবিক অবস্থায় এটা করেনি, ওর উপর স্পিরিট ভর করেছে। তার ধারণা অনুযায়ী কেউ ব্ল্যাক ম্যাজিক করেই এটা করাচ্ছে। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। 6 মাস আগে তার মার কাটা দেহ পাওয়া যায় তাদেরই বাড়ি থেকে। নৃশংসভাবে তাকে কুপিয়ে খুন করা হয়। আমি বললাম, সোলা? জেগেডে চুপ করে থেকে তার সম্মতি জানালো। ঘটনার আগের দিন মার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল একটা সামান্য ব্যাপার নিয়ে। মা রেগে মেগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। সোলা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। বিশ্বাস করুন, ও আমাকে খুব ভালোবাসে। সেদিন রাতেই সোলার উপর স্পিরিট ভর করে। রাতের অন্ধকারে সে মাকে কুপিয়ে খুন করে। ওই স্পিরিটটা আমার বাবাকেও মেরে ফেলবে। আমি জানি। কি করে জানলে? সোলা বলেছে। ভর হওয়া অবস্থায় ওর মুখ থেকে আমি এটা শুনেছি। ভয়ে, দুঃখে, আশঙ্কায় জেগেডের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি জেগেডের হাত দুটো ধরে কাঁপা কাঁপা গলায় বললাম, ভয় পেও না, আমি আছি। একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জেগেডে, তুমি ভয় পেও না। বললাম ঠিকই, কিন্তু মন সায় দিল না। সন্ধেবেলা বাড়ি ফেরার পর অনেক দিন বাদে অর্ককে ফোন করলাম। একটু গৌচন্দ্রিকা করার পরেই জেগেডের ঘটনাটা সবিস্তারে ওকে জানালাম। অর্ক খুব মন দিয়ে শুনল। সব শেষে শুধু একটা কথাই বলল, ইন্টারেস্টিং। উইকেন্ডে জেগেডে বাড়ি যায়। লেগস থেকে ইবাদানের দূরত্ব খুব একটা বেশি নয়। মনটা খুঁতখুঁত করছিল ছেলেটার জন্য। বারবার মনে পড়ছিল জেগেডের কান্না ভেজা অসহায় মুখটা। রাত 10টা নাগাদ একটা ফোন করে ফেললাম। একটা কর্কশ মহিলা কণ্ঠ ভেসে এলো। হ্যালো। আপনি কি সোলা? হ্যাঁ রে সাউন্ডরেল, আমি সোলা। বুকটা ধড়াস করে উঠল। একটু জেগেডের সাথে কথা বলতে পারি? তুই জেগেটের বস না? বসের মতোই থাকবি, বুঝলি? বেশি জেগেটের ব্যাপারে মাথা গলাতে এলে ধর থেকে মাথা আলাদা করে দেবো। আর শোন, জেগেটের বাপের দিনও গনিয়ে এসেছে। কি করার আছে করে দেখা, দেখি কি করে বাঁচাস। একটা শীতল রক্তের স্রোত আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। ফোনটা কেটে দিলাম। ফোনটা নামিয়েই অর্ককে ফোন লাগালাম আর সবিস্তারে বর্ণনা করলাম। অর্ক কোনো কথা বলল না, শুধু চুপ করে মন দিয়ে শুনল। সে রাতে আর ঘুম এলো না। মাথায় এলো না এত ভদ্র ছেলেটার এত অভদ্র বউ হয় কি করে। অবশ্য ও তো আর স্বাভাবিক অবস্থায় নেই। তারপরেই এক অজানা আশঙ্কায় মনটা ভরে উঠল। জেগেডের মোবাইল সোলার কাছে, তাহলে জেগেডে ঠিকঠাক আছে তো? জেগেডে এখন কি অবস্থায় আছে সেটা ভেবে ভেবেই সারা রাত কেটে গেল। অর্কর কাছ থেকে খুব একটা সাহায্য পাবো বলে মনে হলো না। একটা জিনিস বুঝতে পারলাম, সোলা বা সোলার উপর ভর করা স্পিরিট আমাকে ভালো মতোই চেনে, অথবা জেগেডে নিশ্চয় সোলার কাছে আমার ব্যাপারে গল্প করেছে। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। ঘড়িতে তখন সকাল 7টা।
ঘুম জড়ানো চোখে গেট খুলেই দেখি অর্ক। ঘরে ঢুকেই বলল, জেগেডের অ্যাড্রেস আছে? হ্যাঁ আছে। ড্রাইভারকে ডেকে নাও। এতটা রাস্তা নিজেদের ড্রাইভ করে যাওয়াটা ঠিক হবে না। একজন লোকাল লোক সঙ্গে থাকাটা খুব জরুরি। সেফটি ম্যাটার্স ইন নাইজেরিয়া। তাছাড়া লোকাল লোক থাকলে অ্যাড্রেস খুঁজে বার করতেও সুবিধা হবে। লেগস থেকে 4-5 ঘন্টার রাস্তা ইবাদান। সকাল 9টায় আমরা স্টার্ট করলাম। ইবাদান পৌঁছতে পৌঁছতে 2টো বেজে গেল। ট্রাফিক খুব একটা ছিল না ঠিকই, তবে রাস্তায় প্রচুর চেক থাকে। 2-1 কিলোমিটার বাদে বাদেই নাইজেরিয়ান পুলিশ AK-47 হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। রাস্তা চিনে জেগেডের বাড়ি পৌঁছলাম যখন, তখন বাজে 2:30। দোতলা বাড়ি, খুব একটা সচ্ছল নয়, দেখলেই বোঝা যায়। বাড়ির দালানেই বসেছিল জেগেডে। আমাদের দেখে রীতিমতো চমকে উঠল। তারপর আনন্দে তার 2 চোখ বেয়ে জল নেমে এলো। আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আপনি আমাদের গরিবের বাড়িতে আসবেন এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। আমি অর্কর সাথে তাকে পরিচয় করিয়ে দিলাম। 2-1টা কথা বলার পরেই অর্ক জিজ্ঞেস করল, তোমার বউয়ের সাথে আমাদের পরিচয় করাবে না জেগেডে? জেগেডে কিছু বলার আগেই আমি কৌতূহল চাপতে না পেরে বললাম, কাল রাতে তোমায় ফোন করেছিলাম, কিন্তু আমার কথা শেষ হতে না দিয়েই জেগেডে বলল, আমার বউ ধরেছিল নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, ও কি আপনাকে অপমান করেছে? গালাগালি দিয়েছে নিশ্চয়ই। জেগেডের চোখে আশঙ্কা আর লজ্জা ফুটে উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ অর্ক আমায় ইশারায় চুপ করিয়ে দিয়ে বলল, কাল রাত 10টা নাগাদ তুমি কোথায় ছিলে? আমি রাত 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি। কাল অফিস থেকে এতটা জার্নি করে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই শোবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি। কিছু মনে না করলে বাড়ির সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবে? আর তাছাড়া গোটা বাড়িটা আমরা একটু ঘুরে দেখতে চাই। আসুন। নিচের তলায় 3টে ঘর, আর উঠোনের একদিকে একটা কমন বাথরুম। সবার প্রথমে জেগেডে ডান দিকের ঘরটায় নিয়ে গেল। এইটাতে আমার বাবা থাকে। আগে মাও এই ঘরে থাকতো, কিন্তু গত বছর মা মারা যাওয়ার পর থেকে বাবা একাই থাকে। বিছানা ছেড়ে উঠতে পারে না। মা মারা যাবার কয়েকদিন পরেই বাবা স্ট্রোক হয় এবং একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। ঘরটা বেশ অন্ধকার, খুব একটা আলো ঢোকে না দিনের বেলাতেই। রাতের বেলায় কারেন্ট না থাকলে এ ঘর যে ভুতুড়ে চেহারা নেবে তা বলাই বাহুল্য। জেগেডের বাবার বয়স মনে হয় 80-র কাছাকাছি হবে। ভালো করে চোখে দেখতে পায় না বলেই মনে হলো। জেগেডের কাছ থেকে আরও জানতে পারলাম যে তার বাবার 2টো বিয়ে। আগে তার সৎমাও এই ঘরটাতে থাকত, কিন্তু বছর 5 আগে তার সৎমা সুইসাইড করে ঘুমের ওষুধ খেয়ে। নাইজেরিয়ায় পলিগ্যামি ব্যাপারটার খুব প্রচলন আছে। মানি, সেক্স, ইলিসিট রিলেশনশিপ ইত্যাদির কারণে সুইসাইড বা মার্ডারের ঘটনা এখানে আকছার ঘটে থাকে। তবে এই একটা মাঝারি সাইজের ঘরে 3 জনে কিভাবে থাকতো সেটা ভেবে উঠতে পারলাম না। জানতে পারলাম জেগেডের বাবার আগের পক্ষের কোনো সন্তান ছিল না। জেগেডের মায়ের পক্ষের 2 বোন আছে, যদিও তাদের কাউকে এই মুহূর্তে দেখা গেল না। এবারে জেগেডে নিয়ে গেল মাঝের ঘরটায়। সেটা এদের ড্রয়িং কাম ডাইনিং কাম কিচেন বলা যেতে পারে। একটাই ছোট আলো টিম টিম করে জ্বলছে। নিচের তলার একেবারে বাঁদিকের ঘরটায় নিয়ে গিয়ে জেগেডে বলল, এই ঘরটায় থাকে আমার 2 বোন, কেমি আর টেমি। কেমি বড়, বয়স 18, আর টেমি ছোট, 15। তাদের কাউকে দেখতে পাচ্ছি না যে। টেমি একটা ইন্ডিয়ানের বাড়িতে মেয়েদের কাজ করে, আর কেমি কাজ করে একটা লেবানিজ বাড়িতে। আজ শনিবার, তাই বেশিক্ষণ কাজ করতে হবে না, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে। এইবার জেগেডে আমাদের দোতলায় নিয়ে গেল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই 2টো ঘর, আর তার পাশেই একটা বাথরুম। ঘর দুটো বেশ বড় বড়। প্রথম ঘরটায় তালা ঝুলছে, তবে জেগেডে আমাদের প্রথমে নিয়ে গেল খোলা ঘরটিতে। এইটা হলো আমার ঘর, আমি একাই থাকি। ঘরটায় একটাই খাট, যদিও 2টো বালিশ পাতা। একা থাকো মানে? তোমার বউ কোথায়? দেখতে পাচ্ছি না তো। জেগেডে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পাশের তালাবন্ধ ঘরটা দেখিয়ে বলল, ওই ঘরে। মানে? ওগা,
আমি তো আগেই বলেছি, ওর উপর ইভিল স্পিরিট ভর করে। দরজা খুলে রেখে দিলে কি হবে বুঝতে পারছেন? শুধুমাত্র রাতে খাবার দেওয়ার সময় দরজা খুলি। অর্ক আর আমি চুপ করে গেলাম, কিন্তু অর্কর দিকে তাকিয়ে বুঝলাম সে কিছু একটা ভাবছে। আধ ঘন্টার মধ্যেই টেমি চলে এলো। ভাগ্যিস রাস্তায় আসার পথে আমরা একটা রেস্তোরাঁ থেকে কিছু খেয়ে নিয়েছিলাম, না হলে খিদেই পেট জ্বলে যেত। টেমির সাথে আলাপ হতে বেশিক্ষণ সময় লাগলো না। বেশ মিশুকে মেয়েটি। যে ইন্ডিয়ান বাড়িতে সে কাজ করে মনে হলো সে সাউথ ইন্ডিয়ান, কারণ বলল সে সাম্বার রসম ইডলি বানাতে জানে। এসেই আমাদের জন্য টেমি চা বানিয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই জেগেডে এসে আতিথেয়তার সুরে বলল, ওগা, ইবাদান প্রথমবার এসেছেন যখন এক রাত থেকে যান। আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে একটা খুব ভালো হোটেল আছে, সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করে দেবো। কাল সকালে আপনাদের ইবাদান ঘুরিয়ে দেখাবো, কেমন? আমি কিছু বলার আগেই অর্ক বলে উঠল, আমরা তো আজ রাতটা কাটাবো বলেই এসেছি জেগেডে, তবে হোটেলে নয়, এই বাড়িতেই কাটাতে চাই আজকের রাতটা। কি কি বলছেন ওগা? এই গরিবের বাড়িতে আপনারা থাকবেন কি করে? রাত 8টার পর এখানে কারেন্ট চলে যায়, আমাদের বাড়িতে জেনারেটরও নেই, আপনারা ঘুমোতে পারবেন না। তাছাড়া রাতে এমন পরিবেশ তৈরি হয় যে আপনাদের ঘুমই আসবে না। আমি চাপা গলায় অর্ককে পরিষ্কার বাংলায় বললাম, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ভুতুড়ে বাড়িতে আমি 1 মিনিটও থাকতে পারবো না, আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। অর্ক আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর জেগেডের দিকে তাকিয়ে বলল, আমাদের সব ধরনের পরিবেশেই থাকার অভ্যেস আছে, তাই আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। প্রস্তাবটাতে টেমিকে খুব খুশি মনে হলো। সে বলল, আমাদের ঘরটাতেই আপনারা শোবেন, আমি আর দিদি বাবার ঘরে শেয়ার করে থেকে যাব। আপনারা রেস্ট নিন, আমি একটু বাজার হয়ে আসছি। আমার ড্রাইভারের পৈতৃক বাড়ি ইবাদান থেকে একটু দূরেই, ইলোরেন বলে একটি জায়গায়। অর্ককে জিজ্ঞেস করে তাকে ছেড়ে দিলাম, বললাম কাল ভোরবেলায় আবার এখানে চলে আসতে। কিছুক্ষণের মধ্যেই টেমির সাথে খুব ভাব জমিয়ে ফেলল অর্ক। ইন্ডিয়ান বাড়িতে কাজ করে সে ইন্ডিয়ান আদব কায়দা কি কি শিখেছে সে কথাই আমাদের জানালো। একটু বাদে অর্ক টেমিকে বলল, অসুবিধে না হলে আমরা দোতলায় তোমার দাদার ঘরটাতেই থাকতে পারি, দাদা তোমাদের সাথে অ্যাডজাস্ট করে থেকে যেতে পারে। পাগল হয়েছেন? ওই ভুতুড়ে দোতলায় দাদা ছাড়া আর কেউ শুতে পারবে না। আপনি জানেন রাতের বেলা কি অবস্থা হয় এই বাড়ির? ওই উপরের বারান্দাতে বৌদি মানে সোলা সারা রাত পায়চারি করে আর অকথ্য ভাষায় গালাগালি দেয়। কিন্তু খাওয়া দাওয়া চান করে কখন? কেমি সোলা আর দাদাকে খাবার দিয়ে আসে। দাদা যখন থাকে না তখন কেমি সোলার দেখভাল করে। আমি পারতপক্ষে দোতলায় যাই না, রাত 8টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তোমার ঘুম হয়? আগে হতো না, তবে এখন অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে ঘুম ভেঙে যায় অদ্ভুত অদ্ভুত সব শব্দে, তখন চোখ বুজে শুয়ে থাকি। তোমার বাবার ঘুমের অসুবিধা হয় না? কে জানে, বাবা কখন ঘুমোয় আর কখন জেগে থাকে সেটা বাবাই জানে। আমি তোমাদের ওপরে তালাবন্ধ ঘরটা একবার দেখতে চাই, আমার সাথে উপরে যাবে টেমি? প্লিজ, আপনাদের কাছে হাত জোড় করছি, ওখানে যাবেন না। জানতে পারলে কেমি আমায় খুন করে ফেলবে। টেমি কিছুতেই গেল না। আমারও যেতে খুব একটা ইচ্ছে করল না, তবে অর্ক একা ওপরে গেল আর মিনিট 10 পরে নিচে নেমে এলো। কেমি এলো টেমি আসার প্রায় 2 ঘন্টা বাদে। ঘড়িতে তখন সন্ধে 6:30। জেগেডে বাজার থেকে ফিরে গেছে আধ ঘন্টা আগে। কেমি তার দাদাকে জানালো তার লেবানিজ ওগা তাকে আজ বেশি খাটিয়েছে। জেগেডে আমাদের সাথে কেমির পরিচয় করিয়ে দিল। কেমি বেশ গম্ভীর, কথা কম বলে, চেহারাতেও টেমি বা জেগেডের মতো স্লিম নয়। আমাদের থাকার প্রস্তাবে ও খুব একটা যে খুশি হয়েছে তা মনে হলো না, যদিও মুখে কিছু বলল না। কেমি আর জেগেডে চাপা গলায় ইউরুবাতে কিছু কথা বলল একটু দূরে গিয়ে। মনে হলো দাদাকে জিজ্ঞেস করছে এই উৎপাত দুটোকে আবার কোথা থেকে ধরে আনলে। সন্ধে 7:30টায় আমাদের খাবার দিয়ে দিল কেমি। টেমি আমাদের সাথেই খেতে বসে গেল। অর্ক জিজ্ঞেস করলো, জেগেডে, কেমি, সোলা আর তোমার বাবা খাবে না? টেমি জানালো
দাদা আর বৌদির খাবার কেমি ওপরেই দিয়ে আসে। বাবা উঠে খেতে আসতে পারে না, তাই কেমি বাবার ঘরে খাবার দিয়ে আসে। দারুণ খাবার, ভাত, সাম্বার আর কেরালিয়ান স্টাইলে মাছ ভাজা। টেমি জানালো ওই বানিয়েছে আমাদের খাবার। ঠিক 8টা নাগাদ কারেন্ট চলে গেল। গোটা বাড়িতে একটা থমথমে ভাব নেমে এসেছে। তার উপরে চাঁদের আলো নিচের বারান্দাতে পড়ে এক অদ্ভুত ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের শোবার ব্যবস্থা করে দিয়ে টেমি বলল, আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, জানলাটা খোলা রাখলাম, হাওয়া আসবে, ঘুম এসে যাবে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেবেন। রাত 12টা 1টার আগে ঘুমানোর অভ্যেস আমার নেই। যতদূর জানি অর্করও একই অবস্থা, যদিও প্রাণপণে চেষ্টা করছিলাম যাতে ঘুম এসে যায়। চারদিকে ঝিঁঝির ডাক আর দম বন্ধ করা নৈশব্দ গোটা বাড়িতে একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। আমি আর অর্ক বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। আমি ওর মূর্খতার সমালোচনায় বেশি করছিলাম। ভালো অপশন ছিল হোটেলে থাকার, এবার সারা রাত না ঘুমিয়ে কাটাও। বলতে বলতে কখন দু চোখের পাতা লেগে গিয়েছিল বলতে পারবো না। ঘুম ভাঙল একটা দরজা খোলার আওয়াজে। মনে হলো শব্দটা দোতলার ঘর থেকেই এলো। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। একবার মনে হলো অর্ককে ঠেলে তুলি। এরপর মনে হলো দোতলার বারান্দা দিয়ে কেউ যেন হেঁটে পায়চারি করছে। খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম। এ কোনো মহিলার পদধ্বনি হবে। আমি অর্ককে ঠেলে তুলতে গিয়ে দেখি অর্ক পাশে নেই। রীতিমতো ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখলাম দরজাটা অল্প করে খোলা, বাইরের চাঁদের আলো দেখা যাচ্ছে। আমি পা টিপে টিপে দরজা দিয়ে বেরিয়ে এলাম। ওই তো অর্ক। উঠোনের সামনে যে বড় গাছটা আছে সেটার পেছনে লুকিয়ে উপরের বারান্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ক। আমি কৌতূহল চাপতে না পেরে উঠোনের উপর এসে দোতলার বারান্দার দিকে তাকালাম। তারপর যে দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দোতলার বারান্দায় সাদা গাউন পরে এক মহিলা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আমাকে দেখতে পেয়েছে মনে হলো। হঠাৎ কর্কশ গলায় পৈশাচিক হাসি হেসে উঠে বলল, এই শালা, তোকে বারণ করেছিলাম না জিগেটের ব্যাপারে মাথা গলাতে? সেই গলালি। এবার দেখ দেখ কি হয়। ওই বুড়োকে তো আমি শেষ করবই, তার সাথে তোকেও। নিজের ছেলেকে আমি খেয়েছি, তুই কি ভাবছিস ওই বুড়ো পার পাবে? অর্ক ছুটে এসে আমার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে গেল আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। এই গলার সাথে আমি পরিচিত। অর্ক, এটা সোলা। সোলা জানি, কিন্তু তোমায় কে বাইরে আসতে বলেছিল? আমি ভয়ে কাঁপছি। অর্ক বলল, রিল্যাক্স, শুয়ে পড়ো। তারপর সারা রাত সোলার পাইচারি আর অকথ্য ভাষায় গালাগালি, কখনো জেগে ডেকে, কখনো ওর বাবাকে, আর মাঝে মধ্যে আমাকে। মাঝে মাঝে বাসনপত্রের ঝনঝনানি। সারা রাত ঘুম হলো না। তবে ভোর রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল টেমির আওয়াজে। ঘরে ঢুকে এসে আমায় চা দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা। টেমির দিকে তাকিয়ে বললাম, অর্ক কোথায়? ভোরবেলায় আপনাদের গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়েছে, বলেছে আপনাকে জলখাবার খেয়ে রাখতে। আমি অর্ককে মোবাইলে ফোন করলাম। আমি বাইরে এসেছি, ফিরতে দেরি হলে তুমি লাঞ্চ করে নিও। আমার জন্য চিন্তা করো না, তোমার ড্রাইভার আমার সঙ্গেই আছে। বলেই ফোনটা কেটে দিল। অর্ক ফিরল ঠিক দুপুর 12:30টায়। আমি চান করে অপেক্ষা করছিলাম। টেমি আমাকে খেতে বসার জন্য ডাকছিল। আমাকেও খেতে দাও টেমি, আমি চান করেই 10 মিনিটের মধ্যে আসছি। খেতে খেতে অর্ক বলল, খাওয়ার পরে আমি জেগেডে কেমি আর টেমির সাথে একবার বসতে চাই, কথা বলার আছে। কেন? দরকার আছে। সবাই বসেছি আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমে।
সবার নজরের কেন্দ্রবিন্দুতে অর্ক। সবার মুখেই চাপ চাপ কৌতূহল, তবে কেমির মুখে একটু বিরক্তির ছাপ। প্রথমে টেমির দিকে তাকিয়ে মৃদু হাস্যে অর্ক বলল, কেমন ঘুমোলে রাতে টেমি? কাল রাতে সোলা খুবই পাগলামি করেছে। অনেক রাত পর্যন্ত আমিও ঘুমোতে পারিনি, তবে অভ্যেস হয়ে গেছে কিছুটা, তাই মাঝরাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর কেমি? আমার কোনো অসুবিধা হয়নি, আমি অভ্যস্ত এই ভৌতিক পরিবেশের সাথে। তোমার ঘুম কেমন হলো জেগেডে? ভালোই। তাই? আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো জেগেডে, সোলা কোথায়? ও ঘুমোচ্ছে ওই বন্ধ ঘরে। আমি দেখতে চাই। বন্ধ ঘরের দরজা খোলো এক্ষুনি। কিছুতেই নয়। ভয় পাচ্ছ কেমি? ভয় নয়, আমি তো বললাম ও ঘুমোচ্ছে, ওর ঘুমের খুব দরকার। দরজা খোলো। হঠাৎ সুন্দর শান্ত জেগেডের চোখ মুখ পাল্টে গেল। সে কি বিভৎস মুখ! কর্কশ মহিলা গলায় বলল, এই স্কাউন্ডার, বললাম না দরজা খুলবো না, তোকে কুপিয়ে খুন করে ফেলবি। জেগেদের বাপকেও খুন করবো। ও মাই গড, এ তো সোলার আওয়াজ। টেমি দাদার এই ভয়ানক রূপ দেখে লাফিয়ে সরে গেল। কেমি ছুটে গেল জেগেডেকে শান্ত করতে। অর্ক ধমকের সুরে জোরে চেঁচিয়ে উঠল, জেগেডে! এই জোর চেঁচানিতে জেগেডে যেন নিজের সম্বিত ফিরে পেল। সে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। কেমি প্রচন্ড রেগে গিয়ে বলল, ওর ওপর কোনো ধরনের মানসিক চাপ তৈরি করতে পারেন না আপনারা। জেগেডে, তুমি তো মানসিক রোগী। আমাদের সাইকোলজির ভাষায় একে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। সোলা তো মারা গেছে 1 বছর আগে, তোমার বাচ্চার মৃত্যুর 2 দিন বাদেই। ঘটনাটা এবার আমি বলি। তোমার বাচ্চা নিউমোনিয়াতেই মারা গিয়েছিল হাসপাতালে। আমি হাসপাতালে গিয়ে সেই রেকর্ড চেক করেছি, কিন্তু তুমি ভেবেছিলে তোমার বাচ্চার মৃত্যুর জন্য সোলা দায়ী। তাই সেই রাতে তুমি সোলার ওপর এমন মানসিক চাপ সৃষ্টি করেছিলে যে সোলা সুইসাইড করতে বাধ্য হয়। হাসপাতালের রেকর্ড দেখে সোলার মৃত্যুর ডিটেলসও আমি জোগাড় করেছি। দুটো মৃত্যুর ধাক্কা তোমার মন মেনে নিতে পারেনি। ধীরে ধীরে তোমার অতৃপ্ত মন নিজের ভেতরে আর এক চরিত্রের সৃষ্টি করে, যার প্রধান কাজ হলো তোমার অচরিতার্থ বাসনা পূর্ণ করা। জন্ম নেয় এই দ্বিতীয় সোলা। এইবার কেমির দিকে ফিরে অর্ক বলল, কিন্তু এই বাড়ির মধ্যে একমাত্র তুমিই আছো যে জানতো যে সোলা বলে কেউ নেই। কিন্তু তুমি কেন তোমার দাদার এই পাগলামিকে প্রশ্রয় দিচ্ছিলে কেমি? কি স্বার্থ কাজ করছিল এর পেছনে? কেমির মুখ এখন শান্ত। সে বলল, আমি দাদাকে ভালোবাসি। দাদাকে ভালোবাসা আর দাদার পাগলামিকে প্ররোচনা দেওয়া আর সমর্থন করা অন্য জিনিস। সোলাকে তুমি কখনোই পছন্দ করতে না কেমি। এ কথা আমি জানতে পেরেছি তোমার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। প্রতিহিংসা এমন পর্যায়ে পৌঁছয় যে তুমি দাদার মনকে বিষিয়ে তুলতে বিন্দু মাত্র দ্বিধা করনি জেগেডের ছেলের মৃত্যুর পর। কারণ জেগেডের মন নিয়ে খেলায় তুমি ছিলে ছোটবেলা থেকে পারদর্শী। তাই কল্পনাপ্রবণ জেগেডের মনের মধ্যে সোলার বীজ পুঁততে তোমার বেশি সময় লাগেনি। তোমার অচরিতার্থ মনের বাসনা তুমি জেগেডের তৈরি সোলার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছ। আর এই কাজ তুমি এত নিপুণতার সাথে করেছো যে না তোমার দাদা না তোমার বোন সেটা ধরতে পেরেছে। টেমি কাঁদছে। তার মুখ রাগে দুঃখে প্রতিহিংসায় ভরা। এইবার সে তার দিদির দিকে আক্রোশের সাথে তাকিয়ে জিজ্ঞেস করল, কি পেলি তুই এসব করে? আমার মা তোর কি ক্ষতি করেছিল? আমাকে বেশি ভালোবাসতো তাই? কেন করলি তুই এরকম? ছোটবেলা থেকেই তো বাবা মার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। সমস্ত ভালোবাসাই তো তোর জন্যে। কিন্তু এই বাড়ির সম্পূর্ণ অধিকার যখন তোকে দেবে বলে
ঠিক করলো বাবা মা, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। কখনো জানতে চেয়েছিস এই বাড়ি ছাড়া আমার আর আছে কি? আর সেই কারণেই জেগেডের কান ভরলে তুমি, আর জেগেডের কল্পনাপ্রবণ মন তার মাকে নৃশংসভাবে হত্যা করলো। কেমি চুপ করে রইল। এইবার যে একবার ওপরের বন্ধ দরজাটা খুলতে হবে কেমি। দোতলায় গিয়ে দরজা খুলতেই দেখা গেল একটা খালি ঘর, যার একদিকে আলমারি আর তার পাশে ড্রেসিং টেবিল। সেই আলমারিতে সাজানো আছে সারি সারি সোলার ড্রেস, আর ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে মেকআপের যাবতীয় সাজ সরঞ্জাম, আর আছে মহিলাদের উইগ। বুঝতে অসুবিধে হয় না, রাতের বেলায় এই মেকআপ নিয়েই জেগেডে হয়ে যায় সোলা। আমি পুলিশকে খবর দিয়েছি। নাইজেরিয়ান পুলিশ আর নাইজেরিয়ান ল যা অ্যাকশন নেবে নিক, আমাদের কাজ সমাপ্ত। গাড়িতে ফিরতে ফিরতে শুনতে পেলাম অর্ক বিড় করে বলছে, ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইড। সানডে সাসপেন্সে আজ শুনলেন পল্লব হালদারের ভয়। গল্পের কথক মীর, জেগেডের চরিত্রে সোমক, সোলা এবং টেমি মোহর, কেমি লাজবন্তী। গল্পের সূত্রধার অর্কর চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। শেষ হলো পল্লব হালদারের ভয়। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।